আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম আমাদের আজকের এই ক্লাসে। আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব তা হচ্ছে আমাদের এসএসসি বায়োলজির চতুর্থ অধ্যায়ের শোষণ বা রেসপিরেশন সম্পর্কে। তো শুরু করা যাক আজকের আমাদের ক্লাসটি। প্রথমে আসি শোষণ কি বা শোষণ কাকে বলে। শোষণকে যদি আমরা সংজ্ঞায়িত করতে যাই তাহলে এভাবে বলা যাবে যে জৈব রাসায়নিক প্রক্রিয়ায় জীবদেহ যৌগিক খাদ্যবস্তুকে জারিত করে সরল খাদ্যে পরিণত করে এবং শক্তি উৎপন্ন করে তাকে শোষণ বলে। অর্থাৎ যে প্রক্রিয়ায় কোনো জীবদেহ, তা উদ্ভিদ হতে পারে কিংবা প্রাণী হতে পারে, যৌগিক খাদ্যবস্তু বা মিশ্র খাদ্যবস্তুকে জারিত করে সরল খাদ্যে পরিণত করবে এবং শক্তি উৎপাদন করবে তাকে হচ্ছে শোষণ বলে। এই শোষণ আবার দুইটি ভাগে বিভক্ত, একটি হচ্ছে সবাত শোষণ এবং আরেকটি হচ্ছে অবাত শোষণ। এই সবাত শোষণ হয় অক্সিজেনের উপস্থিতিতে, অন্যদিকে অবাত শোষণ সংঘটিত হয় অক্সিজেনের অনুপস্থিতিতে। অর্থাৎ আমরা যদি এভাবে বলি যে শোষণ প্রক্রিয়া অক্সিজেনের উপস্থিতিতে ঘটে বা অক্সিজেনের অনুপস্থিতিতে ঘটতে পারে না তাকে সবাত শোষণ বলে। অন্যদিকে অবাত শোষণ হলো যে শোষণ প্রক্রিয়া অক্সিজেনের অনুপস্থিতিতে ঘটতে পারে বা যে শোষণ প্রক্রিয়ায় অক্সিজেনের উপস্থিতির প্রয়োজন হয় না তাকে অবাত শোষণ বলে। প্রথমে আসি সবাত শোষণ সম্পর্কে। আমরা আগেই জেনে নিয়েছি যে সবাত শোষণ হচ্ছে অক্সিজেনের উপস্থিতিতে ঘটবে, অর্থাৎ এই প্রক্রিয়ায় অক্সিজেনের উপস্থিতি মাস্ট, অক্সিজেনের অনুপস্থিতিতে এই প্রক্রিয়া ঘটতে পারে না। আমাদের উদ্ভিদ ও প্রাণীর মূল যে শোষণ প্রক্রিয়া তা হচ্ছে সবাত শোষণ প্রক্রিয়া। তো প্রথমে একটি বিক্রিয়া দেখে নেওয়া যাক। এখানে আমরা দেখতে পাচ্ছি 1 অণু গ্লুকোজ 6 অণু অক্সিজেন এর সাথে জারিত হচ্ছে বিভিন্ন এনজাইমের উপস্থিতিতে, এবং 6 অণু কার্বন ডাই অক্সাইড, 6 অণু পানি এবং শক্তি যার পরিমাণ হচ্ছে 686 কিলোক্যালোরি পার মোল। এটি মূলত আমাদের সবাত শোষণের যে জৈব রাসায়নিক বিক্রিয়া সেটা। আরেকটা বিষয় লক্ষ্য রাখতে হবে যে আমাদের 686 কিলোক্যালোরি পার মোল আমরা যে শক্তি পেলাম, এই শক্তির পরিমাণ হচ্ছে 38 অণু এটিপি এর সমান। অর্থাৎ আমরা এই শক্তির পরিমাণকে 38 অণু এটিপি ও বলতে পারি। এই সবাত শোষণের আবার 4টি পর্যায় আছে বা 4টি ধাপ আছে। প্রথম ধাপ হচ্ছে গ্লাইকোলাইসিস, তারপরে হচ্ছে অ্যাসিটাইল কোষ সৃষ্টি এবং তৃতীয় সবথেকে গুরুত্বপূর্ণ ধাপ হচ্ছে ক্রেবস চক্র এবং সবশেষে রয়েছে ইলেকট্রন প্রবাহ তন্ত্র। প্রথমেই আসি আমাদের গ্লাইকোলাইসিসে যা ঘটে তা হচ্ছে আমাদের প্রথমে যে সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় বা আমাদের খাদ্যবস্তু হজমের সময় যে আমরা গ্লুকোজ উৎপন্ন করেছি, এক সরল শর্করায় যে পরিণত করা যে খাদ্যবস্তু সেটি হচ্ছে গ্লুকোজ। এই গ্লুকোজ হতে আমরা 2 অণু পাইরুভিক অ্যাসিড, 4 অণু এটিপি এবং 2 অণু NADH2 উৎপন্ন হয়। অর্থাৎ গ্লুকোজ এই প্রক্রিয়ায় গ্লাইকোলাইসিস প্রক্রিয়ায় গ্লুকোজ বিভিন্ন রাসায়নিক বিক্রিয়ায় জারিত হয়ে 2 অণু পাইরুভিক অ্যাসিড, 4 অণু এটিপি এবং 2 অণু NADH2 অর্থাৎ বিজারিত নিকোটিনামাইড ডাইনিউক্লিওটাইড ফসফেট উৎপন্ন করে। মজার বিষয় হচ্ছে এখানে 4 অণু যে এটিপি উৎপন্ন হলো এর মধ্যে 2 অণু এটিপি খরচ হয়ে যায় বা থাকে না বলা যায়। এর পরের ধাপ হচ্ছে আমাদের অ্যাসিটাইল কোএস সৃষ্টি। আমরা গ্লাইকোলাইসিস পর্যায়ে যে পাইরুভিক অ্যাসিড পেয়েছিলাম অ্যাসিটাইল কো এই ধাপে, সেই পাইরুভিক অ্যাসিড জারিত হয়ে 1 অণু অ্যাসিটাইল কোএ যা হবে 2 কার্বন বিশিষ্ট এবং 1 অণু কার্বন ডাই অক্সাইড এবং 1 অণু NADH2 উৎপন্ন করবে। লক্ষ্য রাখতে হবে 1 অণু পাইরুভিক অ্যাসিড থেকে 1 অণু অ্যাসিটাইল কোএ, 1 অণু কার্বন ডাই অক্সাইড এবং 1 অণু NADH2 উৎপন্ন হয়েছে। অর্থাৎ এখানে যে আমরা 2 অণু পাইরুভিক অ্যাসিড পেয়েছিলাম সেই 2 অণু পাইরুভিক অ্যাসিড থেকে 2 অণু অ্যাসিটাইল কোএ, 2 অণু কার্বন ডাই অক্সাইড এবং 2 অণু NADH2 উৎপন্ন হবে।
এর পরের ধাপ এবং সব থেকে গুরুত্বপূর্ণ যে ধাপ তা হচ্ছে ক্রেবস চক্র। ক্রেবস চক্রে যা ঘটে তা হচ্ছে এই যে আমরা অ্যাসিটাইল-CoA পেলাম, অ্যাসিটাইল-CoA ধাপে সেই অ্যাসিটাইল-CoA ভেঙে 2 অণু কার্বন ডাই অক্সাইড, 3 অণু NADH2 এবং 1 অণু FeDH2 উৎপন্ন করে এবং 1 অণু GTP উৎপন্ন করে। অর্থাৎ 2 অণু অ্যাসিটাইল-CoA হতে 4 অণু কার্বন ডাই অক্সাইড, 6 অণু NADH2, 2 অণু FeDH2 এবং 2 অণু GTP উৎপন্ন হবে। আরেকটি বিষয় লক্ষ্য রাখতে হবে যে এই ক্রেবস চক্র এর নামকরণ ক্রেবস চক্র কেন হলো। যেমন আমরা এখানে দেখতে পাচ্ছি গ্লুকোজের জারণ হচ্ছে, এই জন্য এর নাম হয়েছে গ্লাইকোলাইসিস। এখানে অ্যাসিটাইল-CoA সৃষ্টি হয়েছে কি এই জন্য এখানে অ্যাসিটাইল-CoA সৃষ্টি এই ধাপের নাম। কিন্তু এখানে ক্রেবস চক্র কেন হলো? কারণ এই চক্রটি এই ধাপটি আবিষ্কার করে স্যার হ্যান্স ক্রেবস আবিষ্কার করে এবং তার নামানুসারে এর নামকরণ করা হয় ক্রেবস চক্র। এরপরে আরেকটি ধাপ আছে, তা হচ্ছে ইলেকট্রন প্রবাহ তন্ত্র। আমরা এই তিনটি ধাপে যে NADH2 পেয়েছিলাম এবং FeDH2 ও GTP পেয়েছিলাম সেগুলো ভেঙে ATP উৎপন্ন হয়। তো আমরা এই তিনটি ধাপে যে উপাদানগুলো পেলাম এবং খরচ হলো সেগুলো যদি আমরা ছক আকারে প্রকাশ করি তাহলে ছকটি হবে এই ধরনের। আমাদের এখানে যে বিষয়টি লক্ষ্য রাখতে হবে তা হচ্ছে 1 অণু NADH2 হতে 3 অণু ATP, 1 অণু FeDH2 হতে 2 অণু ATP এবং 1 অণু GTP থেকে 1 অণু ATP উৎপন্ন হয়। এগুলো হয় ইলেকট্রন প্রবাহ তন্ত্র। আমরা যে বলেছিলাম গ্লাইকোলাইসিস পর্যায়ে বিভিন্ন গ্লুকোজের জারণের ফলে, বিভিন্ন রাসায়নিক বিক্রিয়ার জারণের ফলে 2 অণু পাইরুভিক অ্যাসিড, 2 অণু NADH2 এবং 4 অণু ATP উৎপন্ন হয়, সেগুলো এখানে দেখানো হয়েছে। আবার বলেছিলাম 2 অণু ATP খরচ হয়ে যায়, এখানে ব্যয়িত বস্তু। তাহলে নিট উৎপাদন কি হলো? 2 অণু NADH2, অর্থাৎ আমরা জানি যে 1 অণু NADH2 সমান 3 অণু ATP, তাহলে 3 দুগুণে 6 অণু ATP এবং 4 অণু ATP যার মধ্যে 2 অণু খরচ হয়ে গেছে, তাহলে 2 অণু ATP। তাহলে আমাদের গ্লাইকোলাইসিস পর্যায়ে নিট উৎপাদন হচ্ছে 8 অণু ATP। একইভাবে আমরা যদি হিসাব করি তাহলে দেখতে পাবো যে অ্যাসিটাইল-CoA পর্যায়ে 6 অণু ATP এবং ক্রেবস চক্রে 24 অণু ATP উৎপন্ন হয়। অর্থাৎ আমাদের ক্রেবস চক্রে সবথেকে বেশি ATP উৎপন্ন হচ্ছে। মোট আমাদের উৎপন্ন হবে 38 অণু ATP, যা আমরা আগে দেখেছি যে 686 কিলোক্যালোরি পার মোল শক্তির সমান, এবং 6 অণু কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হবে। আরেকটা বিষয় আমাদের লক্ষ্য রাখতে হবে যে গ্লাইকোলাইসিস পর্যায়ে এবং অ্যাসিটাইল-CoA পর্যায়ে এগুলো হয় সাইটোপ্লাজমে, যেখানে ক্রেবস চক্র এবং ইলেকট্রন প্রবাহ তন্ত্র এই দুইটি পর্যায়ে কোষের মাইটোকন্ড্রিয়াতে সংঘটিত হয়। আর এই জন্যই মাইটোকন্ড্রিয়াকে কোষের পাওয়ার হাউস বা পাওয়ার সেল বলা হয়, কারণ ক্রেবস চক্রে আমাদের সবথেকে বেশি শক্তি উৎপন্ন হচ্ছে। এরপরে আমরা আসি অবাধ শোষণে। অবাধ শোষণ আমরা জেনেছিলাম যে শোষণ প্রক্রিয়া অক্সিজেনের উপস্থিতির প্রয়োজন হয় না, অক্সিজেনের প্রয়োজন হয় না, অর্থাৎ অক্সিজেনের উপস্থিতিতে ঘটে, সেটা হচ্ছে অবাধ শোষণ প্রক্রিয়া। মূলত ব্যাকটেরিয়া এবং কিছু অণুজীবের ক্ষেত্রে এই ধরনের শোষণ প্রক্রিয়া দেখা যায়, কেননা ব্যাকটেরিয়া অক্সিজেনের উপস্থিতিতে বাঁচতে পারে। তো এই অবাধ শোষণ আবার দুইটি ধাপে বিভক্ত। একটি হচ্ছে গ্লুকোজের অসম্পূর্ণ জারণ এবং আরেকটি হচ্ছে পাইরুভিক অ্যাসিডের বিজারণ। এই গ্লুকোজের অসম্পূর্ণ জারণ এবং আমাদের যে অবাধ শোষণের গ্লাইকোলাইসিস পর্যায়, এই দুটো একই, এই দুটি ধাপ প্রায় একই। আমরা
এই ধাপে যা পাবো তা হচ্ছে গ্লুকোজের জারণের ফলে 2 অণু পাইরুভিক অ্যাসিড, 4 অণু এটিপি, 2 অণু NADH2, যার মধ্যে আবার 2 অণু এটিপি খরচ হয়ে যাবে, অর্থাৎ গ্লাইকোলাইসিস পর্যায়ের মতো। কেননা এই গ্লাইকোলাইসিস পর্যায়ে এইটা শোষণ প্রক্রিয়ায় অন্তর্ভুক্ত হলেও, সবার শোষণের অন্তর্ভুক্ত হলেও গ্লাইকোলাইসিস পর্যায়ে অক্সিজেনের প্রয়োজন হয় না। তাই গ্লাইকোলাইসিস পর্যায়টাই দুটি পর্যায়ের মানে দুই ধরনের শোষণেরই প্রধান বা প্রথম ধাপ। কিন্তু এখানে ধাপটির নাম ভিন্ন করা হয়েছে, গ্লুকোজের অসম্পূর্ণ জারণ করা হয়েছে, গ্লাইকোলাইসিস করা হয়নি। কারণ হচ্ছে আমাদের এই পাইরুভিক অ্যাসিড এর পরের ধাপ পাইরুভিক অ্যাসিডের বিজারণের ক্ষেত্রে আমরা দেখতে পাবো এখানে উৎপন্ন হবে ইথাইল অ্যালকোহল এবং কার্বন ডাই অক্সাইড, অথবা এই দুইটির বিপরীতে উৎপন্ন হতে পারে ল্যাকটিক অ্যাসিড। যেখানে আমরা সবার শোষণে পেয়েছিলাম পাইরুভিক অ্যাসিড বিজারিত হয়ে অ্যাসিটাইল কোএস সৃষ্টি করছে, NADH2 সৃষ্টি করছে, কিন্তু এখানে ইথাইল অ্যালকোহল ও কার্বন ডাই অক্সাইড অথবা ল্যাকটিক অ্যাসিড উৎপন্ন করছে। এজন্যই এখানে মূলত অসম্পূর্ণ জারণ হচ্ছে, এই গ্লুকোজের অসম্পূর্ণ জারণ হচ্ছে, এজন্য এই ধাপের নাম গ্লুকোজের অসম্পূর্ণ জারণ। আমরা যদি এই দুইটি ধাপকে একত্রিত করে রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে প্রকাশ করি তাহলে বিক্রিয়াটি হবে এরকম যে গ্লুকোজ বিভিন্ন এনজাইম প্রভাবকের উপস্থিতিতে ইথাইল অ্যালকোহল, 2 অণু ইথাইল অ্যালকোহল প্লাস 2 অণু কার্বন ডাই অক্সাইড এবং শক্তি 56 কিলো ক্যালোরি পার মোল। এই শক্তির পরিমাণ হচ্ছে 2 অণু এটিপি। অর্থাৎ আমরা যে প্রথম ধাপে যে নিট উৎপাদন 2 অণু এটিপি, এই 2 অণু এটিপি আমাদের হবে মোট বিক্রিয়ার ফল। এরপর আসি শোষণের বিভিন্ন প্রভাবক সম্পর্কে। সালোক সংশ্লেষণের মতো শোষণেরও দুই ধরনের প্রভাবক আছে, একটা হচ্ছে অভ্যন্তরীণ প্রভাবক এবং আরেকটা হচ্ছে বাহ্যিক প্রভাবক। আমরা এখানে একটি ছক দেখতে পাচ্ছি, যেখানে আমরা বাহ্যিক প্রভাবক দেখতে পাচ্ছি তাপমাত্রা, অক্সিজেন, পানি, আলো, কার্বন ডাই অক্সাইড। যেখানে অভ্যন্তরীণ প্রভাবক হলো খাদ্যদ্রব্য, উৎসেচক, কোষের বয়স, অজৈব লবণ এবং কোষ মধ্যস্থ পানি। এখানে আমাদের যে বিষয়গুলো লক্ষ্য রাখতে হবে তা হচ্ছে আমাদের তাপমাত্রা, শোষণের তাপমাত্রা 20 ডিগ্রি সেলসিয়াস থেকে 45 ডিগ্রি সেলসিয়াস হচ্ছে উত্তম। অর্থাৎ যদি আমাদের শোষণের তাপমাত্রার ক্ষেত্রে যদি পরিবেশের তাপমাত্রা যদি 20 ডিগ্রি সেলসিয়াসের থেকে কমে যায় বা 45 ডিগ্রি সেলসিয়াস এর বেশি হয়ে যায় তাহলে আমাদের শোষণের হারটা অনেক কমে যাবে। আবার অক্সিজেন, বাতাসে যদি অক্সিজেনের প্রভাব অক্সিজেন অনেক বেড়ে যায় যদি, তাহলে কিন্তু শোষণের হার হালকা হলেও কমে। আলোর ক্ষেত্রে দেখা যায় দিনের বেলায় শোষণ হার বাড়ে, কারণ দিনের বেলায় আলোটা থাকে বেশি এবং এই আলোর প্রভাবে শোষণের হারটা হালকা বাড়ে। কার্বন ডাই অক্সাইড যদি পরিবেশে বেড়ে যায় তাহলে শোষণ হার কিন্তু কমে যায়। আবার কোষের বয়সের ক্ষেত্রে দেখা যায় অল্প বয়স্ক কোষের শোষণ হার বেশি হয়, বৃদ্ধ যেগুলা কোষ সেগুলোতে শোষণ হার কম হয়। এরপর আমরা আসি শোষণের গুরুত্ব সম্পর্কে। শোষণের কিন্তু অনেক গুরুত্ব রয়েছে। আমাদের উদ্ভিদ দেহ কিংবা প্রাণী দেহ উভয় ক্ষেত্রেই শোষণের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে, অর্থাৎ জীবদেহেই শোষণের অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। যেমন একমাত্র শোষণের মাধ্যমে জীব শক্তি উৎপন্ন করতে পারে। অনেকেই বলতে পারে যে সালোক সংশ্লেষণের মাধ্যমে কিন্তু জীব শক্তি উৎপাদন করে। না, সালোক সংশ্লেষণের মাধ্যমে উদ্ভিদ কেবল খাদ্য উৎপাদন করতে পারে। সেই খাদ্যকে শক্তিতে পরিণত করতে হয় তাহলে কিন্তু সেটা শোষণ ছাড়া সম্ভব নয়। আবার শোষণের মাধ্যমে কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হয় যা সালোক সংশ্লেষণের প্রয়োজনীয়, অর্থাৎ শোষণ প্রক্রিয়া যদি না ঘটে তাহলে আমাদের কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হবে না, ফলে সালোক সংশ্লেষণ প্রক্রিয়া বাধাগ্রস্ত হবে। আবার শোষণ প্রক্রিয়া উদ্ভিদের লবণ পরিশোষণে সহায়তা করে, যা তাহলে এটি পরোক্ষভাবে কিন্তু উদ্ভিদের বৃদ্ধিতেও সহায়তা করবে, কেন উদ্ভিদের পানি ও খনিজ লবণ উদ্ভিদের কোষ বৃদ্ধিতে, দৈহিক বৃদ্ধিতে সহায়তা করে। আবার কোষ বিভাজনের প্রয়োজনীয় শক্তি শোষণ প্রক্রিয়া থেকে আসে। বিভিন্ন উপকার ও জৈব অ্যাসিড উৎপাদনে শোষণ সহায়তা করে। অবাধ শোষণের মাধ্যমে ব্যাকটেরিয়া
শক্তি উৎপাদন করে। কেননা আমরা আগেই বলেছি যে ব্যাকটেরিয়া অক্সিজেন গ্রহণ করতে পারে না, অক্সিজেনের উপস্থিতিতে বাঁচতে পারে না, এই জন্য অবাত শোষণের মাধ্যমে ব্যাকটেরিয়া শক্তি উৎপাদন করে। অবাত শোষণের মাধ্যমে আবার ইথাইল অ্যালকোহল উৎপন্ন হয়, যা বিভিন্ন শিল্পে ব্যবহৃত হয়। ল্যাকটিক অ্যাসিডের ফার্মেন্টেশনের মাধ্যমে দই, পনির ইত্যাদি উৎপন্ন হয়। এবং অবাত শোষণকে কাজে লাগিয়ে পাউরুটি কিন্তু আবার তৈরি করা হয়। কিন্তু অবাত শোষণের মাধ্যমে যে কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হয়, সেই কার্বন ডাই অক্সাইড পাউরুটি বা রুটি ফোলাতে সহায়তা করে। তো এই ছিল আজকের আমাদের ক্লাস। দেখা হবে পরের ক্লাসে। আল্লাহ হাফেজ।